না, আদির এই বেপরোয়া আচরণ আর মেনে নেওয়া যাচ্ছে না। নিজেকে কিভাবে সে যখন যা ইচ্ছে করবে? আদি বা কি তার হাতের পুতুল নাকি যে যখন তখন অত্যাচার করবে? এইসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এবারও কি শিক্ষা দেওয়া উচিত। বসে বসে এসবই ভাবছিল আদিবা। এদিকে আদিবাকে ওয়াশরুমে আটকে দিয়ে আদি এসে বিছানায় গা ছোয়ালো আর ভাবতে লাগলো এত বছরেও আদিবার এতটুকু পরিবর্তন ঘটেনি। তার এই অহেতুক জেদের জন্য আদিত্যকে জীবন থেকে 6টা বছর বিসর্জন দিতে হয়েছে, তবুও এই মেয়ের জেদ কমেনি। কোন সাহসে গ্রামে যাওয়ার কথা ভাবতে পারলো? আজ যতই আকতি মিনতি করুক ওর নিস্তার নেই। কিছুতেই দরজা খুলবে না আদি। থাকুক সারা রাত ওয়াশরুমে। আদিবার ওপর রাগ ঝাড়ছিল। হঠাৎ ভায়া বলে চেঁচিয়ে উঠল আদিবা। আকস্মিক চিৎকারে আদি চমকে উঠল। মনের মাঝে প্রশ্ন জাগলো, হঠাৎ আদিবা এইভাবে ডাকলো কেন? কোনো অঘটন ঘটায়নি তো? ওয়াশরুমে কিছু একটা পড়ার শব্দ হলো মনে হচ্ছে। আদি দুবার গলা ছেড়ে প্রশ্ন করলো, কিরে আদিবা এইভাবে চেঁচালি কেন? আদিবার পক্ষ থেকে উত্তর আসছে না দেখে আদি তাড়াতাড়ি উঠে বসলো। কারণ আর যাই হোক, আদিবা চুপ থাকার মেয়ে না। ভালো উত্তর দিতে না পারলেও খারাপ উত্তর ঠিকই দিত। আদি গিয়ে দরজা খোলে, কিন্তু সাথে সাথে চোখ কপালে উঠে গেল। আদিবা মেঝেতে পড়ে আছে। আদি চিৎকার করে উঠল, আদিবা কি হয়েছে তোর? চোখ খুল, কথা বলছিস না কেন? আদিবা, এই আদিবা কথা বল। আদিবাকে ঝাঁকাতে ঝাঁকাতে কথাগুলো বললো আদি, কিন্তু আদিবা নির্বিকার পড়ে আছে, কোনো সারা শব্দ নেই। আদির চিৎকার শুনে বাসার অন্যরা ছুটে আসলো। সবার মুখে একই প্রশ্ন, আদিবার কি হয়েছে? আদি কাউকে কোনো উত্তর না দিয়ে মুখ ভর্তি পানি নিয়ে আদিবার চোখে মুখে পানির ঝাপটা দিল। না, তবুও জ্ঞান ফিরছে না। আদি এবার তাড়াতাড়ি আদিবাকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল। আদি মুহূর্তেই অস্থির হয়ে উঠেছে। কি থেকে কি করবে তার মাথায় ঢুকছে না। কি এমন ঘটেছে যে আদিবা সেন্সলেস হয়ে গেল? খুব বেশি ভয় পেয়েছে। আদি এক হাতে আদিবার পালস চেক করছে, অন্য হাতে ফোন নিয়ে কারো নাম্বার ডায়াল করছে। এদিকে আদিবা বেহুশ থাকার নাটকটা বেশ ভালোভাবেই চালিয়ে যাচ্ছে। তার ইচ্ছে ছিল আদি তার চিৎকার শুনে দরজা খুলে দিবে আর সে এক দৌড়ে পালাবে, কিন্তু তা হলো কই। আদি ঢুকেই তাকে আঁকড়ে ধরেছিল, তাই সুযোগ পায়নি। এখনো পাচ্ছে না, কারণ বাসার সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। এ তো মহা ঝামেলা হলো। এখান থেকে পালানোর আগে আদি যদি কোনোভাবে বুঝে যায় আদিবা অভিনয় করছে, তাহলে আর রক্ষা নেই। আদি ফোনে ডায়াল করতে ব্যস্ত, সেই ফাঁকে আদিবা অরিনকে ইশারা করে বোঝালো তাকে পালাতে হেল্প করার জন্য। অরিন আদিবার ইশারা বুঝতে পারার সাথে সাথে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে একবার আদির দিকে দেখছে, আবার আদিবাকে দেখছে। সে বেশ ভয় পাচ্ছে, ধরা পড়লে আদি দুজনকে কঠিন শাস্তি দিবে। কিন্তু আদিবা তাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহায্য করেছে, তাই এখন তার উচিত আদিবাকে হেল্প করা। কিন্তু কিভাবে করবে? আদি কাকে যেন ফোন দিল, পরক্ষণেই বলল, হ্যাঁ দোস্ত, তুই কোথায় আছিস? একবার তাড়াতাড়ি বাসায় আয় তো। আদিবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে। আদিবা বুঝতে পারলো কোনো ডাক্তারকে ফোন করেছে। বাসায় ডাক্তার আসলে সব জানাজানি হয়ে যাবে, আর আদি অভিনয়ের ব্যাপারে জানতে পারলে কি যে কি শাস্তি দিবে ভেবেই হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে মনোযোগ দিয়ে আদির ফোন আলাপ শুনছে। আদি আবার বলল, আচ্ছা সেই ভালো, তুই তাহলে ক্লিনিকে থাক, আমি আদিবাকে নিয়ে আসছি। বলে আদি ফোন কেটে আদিবার দিকে তাকালো। হাসপাতালে যেতে হবে শুনে ভয়ে আদিবার অন্তরাত্মা কেঁপে উঠলো। সে মনে মনে দোয়া করছে, খোদা অরিনাপুর মাথায় একটু বুদ্ধি দাও, যেন এবারের মতো আমাকে বাঁচিয়ে দিতে পারে। প্রতিজ্ঞা করছি আর কখনো এমন করব না। খোদা বোধহয় আদিবারের ডাক শুনেছে। অরিনের মুখ খুলেছে, ভাইয়া বলছি কি, হাসপাতালে যাওয়ার কোনো দরকার নেই, কিছুক্ষণ পর আদিবা এমনি ঠিক হয়ে যাবে। আদিবাকে ভালো করে একবার দেখে নিয়ে বলল, তোকে কে বললো ভালো হয়ে যাবে? না মানে ভাইয়া, সামনে থেকে সর বলে আদিবাকে কোলে নিয়ে আদি বেরিয়ে যেতে নিল। আদিত্যের বাবা আদিবার মাও বের হলো। আদিবাকে আস্তে করে গিয়ে আদিবাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিল। আদিবা এবার পালানোর সুযোগ পেল না। আদি এবার তার বাবাকে বলল, বাসায় যাও বাবা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই নিয়ে যেতে পারবো। আদিবার মা সাথে সাথে বললেন, তা কি করে হয় আমি যাব? মেয়ের জন্য দরদ উতলে পড়ছে নাকি কাকিয়া? মানে কি বলতে চাইছিস? গত 6 বছরের কথা না হয় বাদে দিলাম, কিন্তু আজ সকালের কথা অন্তত ভুলে যাও নি নিশ্চয়ই। এসবের মানে কি আদি? ধরে নাও আদিবা গ্রামের বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট করেছে, আর তুমি এই বাসায়, তাই ওর কাছে পৌঁছতে পৌঁছতে সকাল হবে। সকালে ক্লিনিকে যেও, এখন আমি নিয়ে যাই। আদির কথার মানে আদিবার মা বুঝতে পারলেন না। আদিবা বুঝতে পারছে না তার কি করা উচিত। সব স্বীকার করা উচিত? আদিবা চেয়েছিল সবটা বলে দিতে, কিন্তু সাহসের পরিপক্কতার অভাবে বলতে পারলো না। আদি ড্রাইভ করছে, বেশ কিছুক্ষণ পরে গিয়ে এসে থামলো। আদিবার ইচ্ছে হলো কি ঘুরছে একবার চোখ মেলে দেখার জন্য, কিন্তু পারলো না। আদি হঠাৎ সশব্দে বলে উঠল,
ইস, জামাটা একেবারে ভিজে গিয়েছে, শরীরের সাথে কেমন লেপ্টে আছে, কি বাজে দেখাচ্ছে। আমি আগে খেয়ালই করিনি। এভাবে হাসপাতালে নিয়ে যাব কি করে? লোকে দেখলে কি ভাববে? জামাটা বদলে দিতে হবে। কথাটা শুনে আদিবার গায়ে কাটা দিল। কি আবল তাবল বকছেই ছেলে, সে তার জামা বদলে দিবে? কি সাংঘাতিক ব্যাপার। আদিবার ভাবনা শেষ হওয়ার আগেই পেটে আদির স্পর্শ পেল। আদি আলতো হাতে জামাটা টেনে ওপরে তুলছে। এই অবস্থায় কারো পক্ষে চুপ থাকা সম্ভব না। আদিবাও চুপ থাকতে পারলো না, ছট করে আদির হাত ধরে ফেলল। আদি ওর সাথে সাথে শয়তানি হাসি দিল। হাসির কারণটা আদিবার বোধগম্য হলো না। সে বোকা মুখ করে তাকালো। যাক, অভিনয়ের পালা শেষ হলো। তবে মানে, তোর পালস চেক করেই বুঝেছিলাম তোর কিছু হয়নি, অভিনয় করছিস। বুঝেছিলেন তাহলে হাসপাতালে নিয়ে এসেছেন কেন? হাসপাতাল? এখানে হাসপাতাল পেলি কোথায়? তুই যেমন অভিনয় করেছিস তেমনি আমিও ডাক্তারের কথা বলে তোকে বাইরে নিয়ে এসেছি। আদির কথা শুনে আদিবার চোখ তুলে সামনের দিকে তাকালো। সাথে সাথে গা শিউরে উঠলো। চারদিকে ঘোর অন্ধকার। গাড়ির হেডলাইটের আলোতে যতটা দেখা যাচ্ছে পুরোটাই ঘন জঙ্গল। আদিবা ভয় ভয় বলল, বাবা ভাইয়া, আমরা এখানে এসেছি কেন? ওয়াশরুমে রাখতে চেয়েছিলাম, তোর ভালো লাগেনি, তাই এখন এখানে রেখে যাব। এক রাত এখানে থাকলে দেখবি মাথা থেকে সব শয়তানি বুদ্ধিগুলি বিদায় নিয়েছে। আপনি সত্যি আমাকে এখানে রেখে চলে যাবেন? আমি কখনো মিথ্যা বলি বা যা বলি তা না করে থাকি দেখেছিস? আপনি যা বলেন তাই করেন জন্যই ভয় পাচ্ছি। এতটা নির্দয় হবেন না প্লিজ। ধর, দয়া দেখালাম বিনিময়ে তুই আমায় কি দিবি? মানে মানে তুই যদি যত্ন নিয়ে একটা লিপ কিস করিস তাহলে তোকে ক্ষমা করে দিব। আপনি কি মানুষ? এমন জঘন্য একটা প্রস্তাব দিতে মুখে আটকালো না? আমি শর্ত দিয়েছি, এবার তোর ইচ্ছে পূরণ না করতে পারলে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার আগে গাড়ি থেকে নাম। আদিবার আগে গাড়ি থেকে নেমে দাঁড়ালো। আদি আবারও বাঁকা হেসে গাড়ি ঘুরিয়ে নিল আর জানলা দিয়ে মুখ করে বলল, নজর যখন পড়েছে আমি ঠিকই করব। আফসোস তুই নিজে থেকে রাজি হলে শাস্তিটা পেতে হতো না। আদির কথায় গা জ্বলে উঠলো। আদিবার ইচ্ছে হলো জুতো খুলে মারতে, কিন্তু সে সুযোগ পেল না। কোনো সংকেত ছাড়া আদি গাড়ির হেডলাইট বন্ধ করে দিল। চারদিক কালো হয়ে গেল, কোথাও কোনো আলোর রেখা নেই। আদিবা প্রচন্ড ভয় পেল। নিজের অজান্তেই বলে উঠলো, আমি রাজি ভাইয়া, আমাকে রেখে যাবেন না প্লিজ। আদি আলো জ্বালিয়ে হেসে বলল, শুরু করা যাক তাহলে। আদিবার কিছু না বলে গাড়িতে উঠে বসলো। আমি আপনাকে কিস করব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি যতক্ষণ না আপনাকে ছাড়ছি আপনিও কিস করা ছাড়তে পারবেন না। আরে এ তো মেঘনা চাইতে বৃষ্টি, অনন্তকাল কিস করলেও ছাড়তে বলবো না। বেশ, তাহলে কাছে আসুন। আদি এগিয়ে আসলো। চোখ বন্ধ করুন। কিন্তু কেন? তো কি তাকে চুমু খাবেন? আদি কথা বাড়ালো না, চোখ বন্ধ করে নিল। আদিবাও এগিয়ে এসে আলতো ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। মুহূর্তেই আদিবার মাঝে ডুব দিয়ে দিক হারালো। দিশেহারা আদিত্য আদিবার মাঝে নিজের আশ্রয় খোঁজার প্রচেষ্টা চালালো। শক্ত হাত আলগা হয়ে গেল। সারা শরীর অবশ্যই আসছে, বুকের বাপাস বেসামাল ওঠানামা করছে। নিঃশ্বাস ঘন হয়ে উঠেছে। আদিবা কখনো নিজের ইচ্ছায় এমন করতে রাজি হবে আদি কল্পনাও করতে পারেনি। আদি যখন নিজেকে পুরোপুরি আদিবার কাছে সমর্পণ করে দিয়েছে তখন হঠাৎ বুঝতে পারলো তার নরম ঠোঁট ভেদ করে তীক্ষ্ণ দাঁত চেপে বসছে। হ্যাঁ, আদিবা ইচ্ছে করেই আদির ঠোঁটে দাঁত বসিয়ে দিয়েছে। তবে তাতে আদির কোনো ভাবান্তর হলো না। সে এখনো শান্ত হয়ে আদিবার মাঝে ডুবে আছে, কারণ সে কথা দিয়েছে আদিবা যতক্ষণ না তাকে ছাড়ছে সে আদিবাকে ছাড়াবে না। আদি একটু নড়লো না পর্যন্ত আদিবার মনে প্রশ্ন জাগলো, আদির ঠোঁট কি লোহা দিয়ে তৈরি? ব্যথা পাচ্ছে না কেন? নাকি তার দাঁতে জোর কম? আদিবা আরো জোর প্রয়োগ করলো। আদির গোলাপি ঠোঁট কেটে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তবে আদি এখনো চোখ খোলেনি। আদিবা অবাক হয়ে চোখ মেরে তাকালো আদির দিকে। কি মায়াবী মুখখানি, বাতাসের ঢেউয়ে সিল্কি চুলগুলো নড়ে উঠছে। তীর চোখ দ্বিধারী তলোয়ারের মতো ভ্রু দুটো আদিত্যের জোরালো ব্যক্তিত্বের প্রতিনিধিত্ব করছে। নরম ঠোঁট দুটি আদিবার নিষ্ঠুরতায় লালচে হয়ে তার ব্যথার পরিমাণ প্রকাশ করছে। ঠোঁটের এক কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। শান্ত আদিত্যকে আদিবার কাছে ঘুমন্ত রাজকুমারের মতো মনে হলো। নিজের কর্মে নিজেকে অপরাধী মনে হলো। ভেতরাত্মা কেঁদে উঠলো। আদিবা দুহাত বাড়িয়ে আদিকে শক্ত করে জড়িয়ে নিয়ে নিজের অজান্তেই বলে বসলো, আমি আপনাকে বড্ড ভালোবাসি। ভালোবাসবেন আমায়? আদি চোখ খুলে খুব স্বাভাবিকভাবে বলল, কিছু বলছিলি? আদিবা কি উত্তর দিবে বুঝে উঠতে পারলো না। আদি কি তাহলে শোনেনি, নাকি শুনেও না শোনার অভিনয় করছে? বিষয়টা আদিবার মাথায় ঢুকলো না। আদি ঠোঁটের রক্ত মুছতে মুছতে বেশ শান্তভাবে বলল, এখন তোর কি শাস্তি পাওয়া উচিত? আদিবা এবারেও উত্তর দেওয়ার ভাষা খুঁজে পেল না। সে অবাক চোখে তাকিয়ে আছে দেখে আদি বাঁকা হাসলো। ঘটনা কি? না মানে কিছু না। আচ্ছা চল তাহলে যাওয়া যাক। ভয় পেতে হবে না, আজ কোনো শাস্তি দিব না। যা করতে বলেছিলাম করছিস, সে ভালো করে হোক বা খারাপ করে করেছিস তো। তোকে আগেই বলেছি, এখনো বলছি, তুই যদি আমার কথা শুনিস পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দিব। আদিবা আদিত্যের কথার মানে বুঝলো না।
আদি কি ইচ্ছে করেই প্রপোজালের ব্যাপারটা এড়িয়ে যাচ্ছে? বাবা ভাইয়া, কিছু বলবি? আদিবা কিছু বলতে চেয়েছিল, কিন্তু কথাগুলো পেটের মাঝে ঘুরপাক খেলেও মুখে আসছে না। গলার কাছে এসে আটকে যাচ্ছে, কেন যেন বলে উঠতে পারছে না। আদিকে আজ অন্যদিনের মতো রাগে লাগছে না, তাকে বেশ খুশি খুশি লাগছে। ড্রাইভ করতে করতে মুচকে হাসছে আদিত্য, যেন যুদ্ধ জয় করে ফিরছে। এদিকে কোনো কারণ ছাড়াই আদিবা নার্ভাস ফিল করছে, কেমন যেন লাগছে, হাত পা ঠান্ডা হয়ে আসছে। সে ভয় পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে, প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আচ্ছা আদিবা, ধর আজ রাতে আমরা বাসায় ফিরলাম না, সারা রাত রাস্তায় রাস্তায় ঘুরলাম, কেমন হবে ব্যাপারটা? অদ্ভুত কিন্তু এক্সাইটেড টাইপের কিছু একটা হবে, তাই না? কিন্তু আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো কেন? যৌক্তিক প্রশ্ন, রাস্তায় ঘোরার মতো কিছু তো ঘটেনি। আচ্ছা বাদ দে, প্ল্যান ক্যান্সেল। ভাইয়া, আপনি একটু অদ্ভুত আচরণ করছেন না? করছি বুঝি। আপনি তো সব সময় আমার উপর রেগে থাকেন, আজ আমি আপনার ব্যথা দিলাম তবুও রাগ করলেন না। রাগ করতে ইচ্ছে হলো না। জানিস আদিবা, তুই দেখতে খুব মিষ্টি। আদিত্য কথা শেষ করার আগে আদিবার হেঁচকে উঠে গেল। সে চোখ বড় বড় করে বলল, ভাইয়া পানি খাবো। আদিত্য আদিবার দিকে তাকিয়ে আবারও হাসল না, তারপর স্টিয়ারিং এর পাশ থেকে পানির বোতল নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদিবা এই আদিত্যকে চিনতে পারছে না। আদিত্যের আচরণ আদিবার সুবিধার মনে হচ্ছে না, অস্বাভাবিক লাগছে। আর যাই হোক, আদি কখনো আদিবাকে মিষ্টি বলতে পারে না। কাকিয়া বলছিল তোকে নাকি কয়েক বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিয়ে হচ্ছে না। ব্যাপারটা কি সত্য? মা এসব বুঝলো আপনার? না, বাসার সবাই আমার বিয়ের কথা বলছিল, তখন তোর নামটাও শুনলাম। জিজ্ঞেস করায় বললো কোনো এক অজানা কারণে তোর বিয়ে হচ্ছে না। কারণটা কি বলতো? আমার বিয়ে না হয় আপনার খুব অসুবিধা হয়েছে মনে হচ্ছে। তা তো একটু হয়েছেই। আচ্ছা বাদ দে, তোর কেমন ছেলে পছন্দ বলতো দেখি, খুঁজে পাওয়া যায় কিনা। মজা করছেন কেন? মনে হচ্ছে আমি মজা করছি। ভাইয়া, আমার কথা বলতে ইচ্ছে করছে না, গল্প বাদ দিয়ে ড্রাইভ করুন। আদিবা কত সংকোচ ফুলে মনের কথা বলেছিল, আদি তার কথার কোনো গুরুত্বই দিল না, উল্টে কত আবুল তাবুল কথা বলল। দেখে আদিবার ভীষণ রাগ হলো। গাড়ি এসে বাসের সামনে থামতেই আদিবা হন করে ভেতরে চলে গেল। গিয়ে কিছুটা অবাক হলো, বাসার সবাই ড্রয়িং রুমে গোল সভা বসিয়েছে। এখানে বাসার প্রত্যেকেই উপস্থিত 1 মিনিটের জন্য। আদিবার অসুস্থতার জন্য হয়তো সবাই অপেক্ষা করছে, কিন্তু পরক্ষণেই মনে হলো পরিবারের কেউই তাকে এত গুরুত্ব দিবে না, দেওয়া সম্ভব না। সে মরলেও কি বাঁচত তাতে কারো কিচ্ছু যায় আসে না। তাই দীর্ঘশ্বাস ফেলে সিঁড়ির দিকে পা বাড়ালো, সাথে সাথে তার মা পথ আগলে দাঁড়ালো। এর মধ্যেই আদিও এসে বাসায় ঢুকলো, কিন্তু ঠোঁটে তাক থাকায় সে সবার সামনে দাঁড়াতে চাইল না, তাড়াতাড়ি ওপরে চলে যেতে চাইলো, কিন্তু সিঁড়ির অর্ধেক আসতেই তার পা দুটি আটকে গেল। সারা শরীর যেন কেঁপে উঠল, কপালের মাঝ বরাবর রগ ফুলে উঠলো। সে কে ঠিক শুনেছে? আদিত্যর আগে চোখে পেছন ঘুরে তাকালো। নিচে আদিবার মা আদিবাকে প্রশ্ন করছেন, কিরে চুপ করে আছিস কেন? উত্তর দে আদিবা। ছেলেটাকে? আদিবা অবাক হয়ে বলল, তুমি কি বলছো মা? আমি বুঝতে পারছি না। কিসের ছেলে? এত রাতে তোকে ফোন করে কে? তোর সাথে কোন ছেলে কথা বলতে থাকতে পারে? তাও একবার না নিয়ে 10 বারের উপরে ফোন দিয়েছে। কে সে? জবাব দে। এই জন্যই তুই বিয়েতে রাজি হোস না? মা কিসব বলছো? কি বলবো তাহলে? আমায় শিখিয়ে দে। 5 বছর ধরে তুই বাসার বাইরে যাস, আত্মীয়রা পর্যন্ত তোকে চেনে না, তার মধ্যে ছেলের বন্ধু আসলো কোথা থেকে? আদিবা উত্তর দেওয়ার আগে আদির দিকে তাকালো, কারণ এখানে তাকে নিয়ে কে কি ভাবছে সে নিয়ে তার কোনো চিন্তা নেই। তার একমাত্র চিন্তা আদিকে নিয়ে। কোনো ছেলে রাতের বেলা তাকে ফোন করেছে, এটা আদি কিছুতেই মানবে না। সে যদি আদিবার বন্ধুও হয় তবুও না। আদিবাকে তাকাতে দেখে আদি শক্ত গলায় বলল, আদিবাস সেকেন্ড অপশনটা ভালো ছিল। আদিবা দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসার ল্যান্ডলাইন আবার বেজে উঠল। আদিবার মার আগে চোখে তাকালেন। আদিবার বুঝতে বাকি রইল না ফোনটা তাকেই তুলতে হবে, তাই এগিয়ে গিয়ে ফোন ধরল। আদিত্য উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখছে, কিছু বলছে না। আদিবা ফোনে কথা বললেও সেদিকে তার মন নেই, সে তাকিয়ে আছে আদির দিকে। আদিও আদিবার চোখে চোখ রেখে তাকিয়ে আছে, যেন প্রবল ঝড় শুরু হওয়ার আগে আকাশ ঘুম হয়ে আছে। আদিবা সবার সামনেই কথা বলে শেষ করলো, সাথে সাথে আদির ধৈর্যের বাঁধ ভাঙলো। নিজেকে আর সামলাতে পারলো না, হনহন করে নিচে নেমে এসে কোনো কিছু না বলে আদিবার চুল টেনে ধরলো। ব্যথায় কোকিয়ে উঠলো আদিবা, চোখ ভরে উঠলো, কিন্তু মুখে কিছু বলল না। আদির বাবা এখানে উপস্থিত, কিন্তু আদির মা আর আদিবার মা আছেন। আদিবার মা তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, কি করছিস বাবা? ছেড়ে দে, এমন করিস না প্লিজ। আমি দেখছি কে ফোন করেছিল। আদিত্য কাউকে পাত্তা না দিয়ে আরো শক্ত করে টেনে ধরলো, প্রশ্ন করলো, এত রাতে তোকে কে ফোন দেয়? কে ফোন করেছিল বল? এত নিচে নেমে গেছিস তুই? আদিত্য কথাটা শেষ করার আগেই আদিবা এক অসম্ভব কাণ্ড ঘটিয়ে বসলো। সে সজোরে
সে সজোরে আদির গালে থাপ্পড় বসিয়ে দিয়েছে। আদিবা কখনো এমন করতে পারে সেটা যেন সবার কল্পনার বাইরে ছিল। যে মেয়ে কোনোদিন উঁচু গলায় কথা বলে না সে কিনা আজ থাপ্পড় বসিয়ে দিল, তাও আদির গালে, কিভাবে সম্ভব? সবাই ভূত দেখার মতো চমকালো। আদির মা এগিয়ে আস্তে আস্তে বললেন, তোরা এত বড় সাহস হয় কি করে আদিবা? তুই সবার সামনে আদির গায়ে হাত তুললি? আদির মা কাছাকাছি আসতেই আদিবা চেঁচিয়ে উঠল, খবরদার কাকিমুনি, আমার গায়ে হাত দিবে না। অনেক সহ্য করেছি আর না, এবার আমাকে মারলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। তুমি আমার গুরুজন, আমি সেটা ভুলে যেতে বাধ্য হব। তোমরা আমাকে পেয়েছোটা কি শুনি? আদিবা, তুই আমার সাথে এইভাবে কথা বলতে পারছিস? কাকিমুনি, আমার মতো একটা মূর্খ ঘরকনে মেয়ের কাছ থেকে এর চেয়ে বেশি কি আশা করো তোমরা? আমি যে অকথ্য ভাষায় গালিগালাজ করছি না এটাই তো অনেক। যাকে কোনোদিন কোনো সমাজে বের হতে দাওনি সে সামাজিক আচরণ করবে সেটা ভাবো কি করে? সব সময় আমার সাথে অন্যায় করেছো আর সহ্য করব বলতে পারো? আমিও তো মানুষ। এই 6 বছরে তো অনেক মেরেছ, আর কত? এবার আমায় মুক্তি দাও বলে ডুকরে কেঁদে উঠল আদিবা। আদিবাকে এর আগে এমন আচরণ করতে কখনো দেখেনি আদি, তাই সে বেশ অবাক হয়েছে। কি বলবে বুঝতে পারছে না। সে আদিবার দিকে ঝুঁকে বলল, চুল ধরায় কি বেশি ব্যথা পেয়েছিস? আদিবা অগ্নিঝরা কণ্ঠে জবাব দিল, না, আমার শরীর লোহা দিয়ে তৈরি, আমি কখনো ব্যথা পাই না। ব্যথা পাওয়ার মতো করে ধরে নিত। আমি আপনার মতো ছেলে নই, তাই আমাকে কিভাবে ধরলে কতটা লাগে আপনি বুঝবেন না। আদিবা, তুই আজ আমার সাথে কি কি করেছিস আশা করি ভুলে যাসনি। আগের কথা বাদ দিলাম, এখন তুই আবার আমাকে থাপ্পড় মেরেছিস। এখন কার রাগ করার কথা? আমি কিছু বলছি না, উল্টে তুই রাগ দেখাচ্ছিস। দেখান রাগ, মানা করেছে কে? রাগ দেখান, মারুন, বাসা থেকে বের করে দিন। এর বেশি আর কি করবেন? যে ফোন করছিল সে কি বাইরে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করছে নাকি? মুখ সামলে কথা বলুন মিস্টার আদিত্য চৌধুরী। তারপর আপনি আমার জীবনটা শেষ করে দিয়েছেন, তারপরেও শান্তি হয়নি? কি দোষ ছিল আমার সেদিন? সারা রাত ধরে হাত পা বেঁধে ফেলে রেখেছিলেন, তারপর আপনার পরিবার আপনাকে দুটো কথা শুনিয়েছিল বলে আপনি বাসা ছেড়ে চলে গেলেন, আর তার দায় চাপলো আমার ঘায়ে। কেন বলতে পারেন? এখন আপনি ফিরে আসলেন, যারা আপনাকে শাস্তি দিয়েছিল সবার সাথে মিলেও গেলেন, শুধু বাকি রইলাম আমি। কিন্তু কেন? সেদিন আমি একটা বারের জন্য প্রশ্ন করিনি কেন এমন করলেন। প্রতিবাদ কিংবা অভিযোগ কিছুই করিনি, তবু সব দায় চাপলো আমার ঘাড়ে। তার মানে আমি কেন চলে গিয়েছিলাম সেটা তুই এতদিনেও বুঝিসনি? এতদিন ভাবতাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমাকে এত শাসন করেন, কিন্তু আজ তো প্রমাণ হয়ে গেল। তারপরেও কেন? আর আপনি যদি আমায় ভালোবেসে থাকেন তবুও বলছি, এমন ভালোবাসা যেন কোনো মেয়ের ভাগ্যে না জোটে। এই কেমন ভালোবাসা যেখানে সারাক্ষণ ভয়ের মধ্যে থাকতে হয়? এমন ছেলেকে কেউ লাইফ পার্টনার হিসেবে চায় না। আসলে আপনি কখনো কাউকে ভালোই বাসতে পারেননি, পারবেনও না। একটু আগেই তো বলছিলি তুই নাকি আমায় ভালোবাসিস, এখন বলছিস আমার মতো ছেলেকে চাস না। হ্যাঁ, আমিই বলছি। একটু আগে যেটা বলেছিলাম আবেগে বলেছিলাম, এখন যা বলছি বাস্তব বলছি। ধরুন আমি আপনাকে বিয়ে করলাম, কি হবে তখন? আমি কোথাও গেলে আমাকে বাথরুমে আটকে রাখবেন? কেউ আমাকে ফোন করলে গায়ে হাত তুলতেও ভাববেন না? এমন জীবন গল্পে কাটানো যায়, বাস্তবে সম্ভব না। আদিবা, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি সাহস দেখাচ্ছিস? আমি তো বুঝতে পারছি না তোকে এত সাহস কে যোগাচ্ছে। খবরদার, আমার থেকে আঙুল তুলবেন না। আমার চরিত্র নিয়ে কথা বলার অধিকার আপনাদের কারণেই, তাই নাকি? আমাকে কিছুক্ষণ আগে যে ফোন করেছিল সে আমার কেউ হয় না, সে আপনার বোনের প্রেমিক। আমাকে ক্ষমা কর অরিন আপু, আমি আর এই অপবাদ নিতে পারছি না। আমার পক্ষে আর চুপ থাকা সম্ভব না, আজ আমাকে সবটা বলতে হবে। আদিবার কথায় পুরোই অবাক হলো। সে দৃঢ় গলায় প্রশ্ন করল, কি বললি আবার বল। যা শুনেছেন তাই বলেছি। 6 বছর আগে আপনি আমাকে যে ছেলের সাথে দেখেছিলেন সেটা অরিনাপুর পছন্দের ছেলে ছিল। সেদিন আপুই আমাকে পাঠিয়েছিল তাকে বলার জন্য যে আপু তাকে ভালোবাসে। প্রথমে আমি যেতে রাজি হইনি, কিন্তু আপু আমায় বলেছিল আমি তাদের বাসায় থাকি, খাই, তাই এইটুকু প্রতিদান দেওয়া উচিত। সেই থেকে আজ পর্যন্ত প্রতিদান দিয়ে আসছি। সেদিন যখন আপনি আমায় প্রশ্ন করেছিলেন ছেলেটাকে, আমি চাইলেই উত্তর দিতে পারতাম, কিন্তু যারা নুন খায় তারা নিন্দা করতে পারিনি আপুকে বিপদে ফেলতে। কিন্তু আজ আপু সেই ছেলেটাকে ফেলে অন্য একজনকে বিয়ে করছে। বিয়ের ডেট ফিক্সড হয়েছে জেনে ছেলেটি ব্যাকুল হয়ে আমাকে ফোন করছে। মজার বিষয় কি বলুন তো, আমি এতদিন যার জন্য এত কষ্ট সহ্য করলাম সে আপু সবটা জেনেও কিচ্ছু বলছে না। আজও বলছে না, সেদিনও বলেনি। আপনারা সবাই আমাকে ব্যবহার করেছেন, আর করবেনই বা না কেন? যাকে নিজের মা সহ্য করতে পারে না সেখানে আপনারা কেন করবেন? যাই হোক, আমি খারাপ, আমার চরিত্র খারাপ, তাই আজ সবাইকে মুক্তি দিয়ে আমি চলে যাব বলেই উল্টো ঘুরে হাঁটা দিল আদিবা। সাথে সাথে তার মা বলল, এত রাতে কোথায় যাচ্ছিস আদিবা? জাহান্নামে। এগিয়ে দিবে? আদিবার কথা শুনে আদিত্য যেন পাথর হয়ে গেছে, কিছু বলতে পারছে না। কোন মুখী বা বলবে?
কি করে সে আদিবাকে আটকাবে? আদিবা যে বলেছে সে আদির মতো ছেলেকে চায় না। আদিবা হন হন করে হেঁটে বাইরে চলে যাচ্ছিল। পেছন থেকে আদিত্য বলল, খবরদার আদিবা, এ রাতে তুই বাইরে যাবি না। আজ আমি চলে যাব ভাইয়া, একমাত্র মৃত্যু ছাড়া এই সিদ্ধান্ত বদলাবে না। আপনি যদি আজ আমায় মারতে মারতে মেরে ফেলেন তবু আমি এখানে আর এক মুহূর্তও থাকবো না। তাছাড়া আপনি যদি আমার পেছন পেছন আসেন, আমাকে বাধা দিতে চান, আজ ট্রেনের নিচে মাথা দিব আমি। আমি যে এক কথার মানুষ সেটা নিশ্চয়ই জানেন। বলে বেরিয়ে গেল আদিবা। আদি যেতে চেয়েছিল কিন্তু আদিবার শেষ কথাগুলো তাকে ভাবালো। সত্যি সত্যি যদি কোনো অঘটন ঘটিয়ে বসে তাই গেল না।